শহরে ক্রাইম রেট অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় পুলিশ ডিপার্টমেন্টের মাথা পুরো খারাপ হওয়ার দশা। তবে এই সময় তাদের জন্য সলিউশন হয়ে আসে কিছু রোবোটিক পুলিশ। অসাধারণ এই রোবটগুলো ক্রিমিনালদের সাথে ফাইট করতে করতে ক্রাইম রেট অনেকটা কমিয়ে ফেলে। কিন্তু এক সময় তাদের মধ্যে একজনের সাথে এমন কিছু ঘটে যায় যা রোবটদের সংজ্ঞায় পুরোপুরি পাল্টে দেয়। শেষ পর্যন্ত সেই রোবটগুলোর কারণে পুরো শহর হতে থাকে লন্ডভন্ড। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে সেখান থেকে তারা রক্ষা পায়, আর এই প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে পুরো ভিডিও। বলছিলাম 2015 সালে রিলিজ হওয়া ইউনিক কনসেপ্টের সাইফাই মুভি চ্যাপির কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা সাউথ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটা দৃশ্য দেখতে পাই। শহরে ক্রাইম রেট অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় পুলিশ তাদের সামলাতে ভীষণ হিমশিম খাচ্ছিল। এই শহরে নিয়মিতভাবেই হত্যা, খুন, ছিনতাই কিংবা স্মাগলিং চলতেই থাকতো। এই অবস্থায় পুলিশ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত হয়ে টেট্রাভেল নামের এক ওয়েপন্স ম্যানুফ্যাকচার কোম্পানিকে কিছু রোবোটিক পুলিশ কপ তৈরির কন্ট্রাক্ট দেয়। এই রোবটগুলো ডিজাইন করে কোম্পানির প্রোগ্রামার ডিওন উইলসন। ধীরে ধীরে অনেক রোবট তৈরি হয়ে যাওয়ার পর সেগুলোকে ক্রিমিনালদের বিরুদ্ধে ব্যবহার করতে থাকে তারা, এবং তাতে তারা দারুণ সফলতাও পায়। কারণ এই রোবটগুলোর অস্ত্র চালনা এবং মিশন পরিচালনায় খুবই দক্ষ ছিল, যার ফলে শহরের ক্রাইম রেট ধীরে ধীরে অনেক অংশেই কমে আসে। প্রথমে মানুষ ভয় পেয়েছিল যে হয়তো ক্রিমিনালরা এই রোবটগুলোকে হ্যাক করে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। তবে টেট্রাভেল কোম্পানি এই রোবটগুলোর জন্য বিশেষ এক ধরনের গার্ড কি ব্যবহার করে, যা কেবল তাদের নিজের কাছেই থাকে। এই কি ছাড়া রোবটের মধ্যে অন্য কোনো ধরনের সফটওয়্যার চেঞ্জ কিংবা আপডেট করা পসিবল না। তাই কাজেই এই রোবটগুলো ছিল অনেক বেশি সিকিউর। এরপর থেকে প্রায় প্রতিটা মিশনে পুলিশ তাদের রোবোটিক কপকে ব্যবহার করতে থাকে। তবে ক্রিমিনালদের হামলায় প্রায় এই রোবটগুলো ড্যামেজ হয়ে যেত। তখন তাদেরকে আবারও টেট্রাভেল কোম্পানির ওয়ার্কশপে নিয়ে এসে রিপেয়ার করা হতো। এদিকে ভিনসেন্ট নামের কোম্পানির আরেক ইঞ্জিনিয়ার নিজেই ভিন্ন ধরনের একটা রোবট তৈরি করে। সে ওই রোবটের নাম রাখে দ্য মুস। এই রোবট দেখতে ছিল বিশাল এবং সে বাকিদের চেয়ে পুরোপুরি আলাদা ছিল। ভিনসেন্ট তার এই রোবটকে অন্যান্য সব রোবটের চাইতে অনেক অ্যাডভান্স বলে দাবি করত, কিন্তু ডিওনের মতন তার উপরে তেমন কারোরই লাইমলাইট ছিল না। তাই এ নিয়ে সে বেশ জেলাস হয়ে পড়ে। অন্যদিকে ডিওন রোবট তৈরি করার পর এখন এআই এর দিকে মনোযোগ দিয়েছে। তার ইচ্ছা এই রোবটগুলোতে এমন কোনো প্রোগ্রাম ইনস্টল করা যাতে সেগুলো আরও স্মুথভাবে অপারেট করা যায়। মুভির প্রথম সিনে ঠিক এমনই একটা রোবটকে আমরা দেখতে পাই, যার নাম ছিল রোবট 22। তার আগের মিশনে কিছুটা ড্যামেজ হয়ে যাওয়ায় তাকে রিপেয়ার করে নতুন মিশনে পাঠানো হয়। এই মিশন ছিল একদল ড্রাগ স্মাগলারদেরকে ধরার মিশন। নিনজা নামের সেই স্মাগলাররা তার সঙ্গীদের নিয়ে এক গ্যাংয়ের কাছে কিছু ড্রাগস নিয়ে যাচ্ছিল। তবে তাড়াহুড়ো করতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তার ড্রাগসগুলো সব নষ্ট হয়ে যায়। এখন ওই গ্যাংয়ের আস্তানায় ঢোকার পরে গ্যাং লিডার হিপ্পো এসে তার উপরে চড়াও হয়। সে তাকে নিরস্ত করে হুমকি দিয়ে বলে যে তাকে দ্রুতই $20 মিলিয়ন পৌঁছে দিতে হবে। এখন যদি এই ক্ষতিপূরণ সে না পায় তাহলে নিনজা গ্যাংয়ের সবাইকে সে উপরে পাঠিয়ে দেবে। এই কথা বলেই সে নিনজার সামনেই তার এক সঙ্গীকে গুলি করে বসে। তবে ঠিক তখনই তারা হঠাৎ তাদের মাথার উপর একটা হেলিকপ্টার উঠতে দেখতে পায়। সেই হেলিকপ্টারে কিছু রিয়েল কপের সাথে ছিল এক রোবট। এই সেই রোবট 22, যাকে নিনজাকে ফলো করার জন্য পাঠানো হয়েছিল। এবার তাদেরকে ফলো করতে করতে পুলিশ হিপ্পোর আস্তানা পর্যন্ত পৌঁছে যায়। এবার পুলিশকে আসতে দেখে হিপ্পো আর নিনজা সহ তাদের গ্যাংয়ের সবাই পালানোর জন্য ছোটাছুটি করতে থাকে। তবে ততক্ষণে পুলিশ ও রোবট 22 নেমে এসে তাদের উপরে শুরু করে হেভি ফায়ারিং। তখন সব ক্রিমিনাল এবং পুলিশদের মাঝে চলতে থাকে এক তুমুল লড়াই। রোবট 22 তার মারাত্মক স্টাইল দিয়ে সবাইকে ছাতু বানাতে থাকে। রিয়েল পুলিশদের অনেকে আহত হলেও রোবট 22 কিছুই হয় না, যার ফলে গুলি করতে করতে সে হিপ্পোর আস্তানা পুরোপুরি গড়িয়ে দিতে থাকে। অন্যদিকে হিপ্পোর লোকেরাও রোবট এবং হেলিকপ্টারকে লক্ষ্য করে গুলি চালায়। এই ফাঁকে নিনজা কোনোভাবে গুলি খেয়েও নিজে তার সঙ্গী নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ততক্ষণে হিপ্পোর আস্তানা প্রায় গুড়িয়ে দিয়েছে রোবট 22। তবে এই হিপ্পো কিন্তু কম যায় না। সে রীতিমতো একটা রকেট লঞ্চার নিয়ে ঘাপটি মেরে বসে থাকে। তাই যখন 22 সেই দরজা ভেঙে ঢুকে যায়, ঠিক তখনই সে রকেট লঞ্চার দিয়ে ফায়ার করে বসে, যার কারণে সাথে সাথে 22 এবং তার পিছে থাকা পুলিশদের কপরা পুরো উড়ে যেতে শুরু করে। এখন এই তীব্র রকেট লঞ্চারের আঘাতে সে মারাত্মক ড্যামেজ হয়ে যায়। এখন টেট্রাভেল কোম্পানির কম্পিউটারও তাকে অফলাইনে দেখতে থাকে, অর্থাৎ রোবট 22 এখন ডেড। তবে এই কাহিনীর পরেও এই অপারেশনটাকে একটা সাকসেস হিসাবে মিডিয়াতে প্রচার করা হয়,
টেট্রাভেল তাদের রোবোটিক প্রোগ্রামের জন্য আরও বেশি সুনাম করাতে থাকে। এভাবেই রোবটদের সফলতা দেখে পুলিশ ডিপার্টমেন্টও তাদেরকে আরও 100টা রোবট বানানোর অর্ডার দেয়। এদিকে নিনজা পালিয়ে যাওয়ার পরেও হিপ্পো তাকে ফোন করে আবার হুমকি দেয়। সে সাফ জানিয়ে দেয় যদি 7 দিনের মধ্যে সে $20 মিলিয়ন না পায় তাহলে নিনজার আর কোনো অস্তিত্ব থাকবে না। এখন এই চিন্তায় তার মাথা পুরো অস্থির হয়ে যেতে শুরু করে। এত অল্প সময়ে এই টাকা সে কিভাবে জোগাড় করবে? ঠিক তখনই তার মাথায় একটা বড় হাইস্ট করার আইডিয়া আসে, কিন্তু রোবট কপদের জ্বালায় এখন বড় ধরনের ডাকাতি করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। তাই তখন তার গ্যাং মেম্বার ইউল্যান্ডি তাকে বলে যে এই রোবটগুলো যেহেতু মানুষের কথা মতো কাজ করছে তাই তাদেরকে হয়তো রিমোট কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা হচ্ছে। এখন যেই ব্যক্তি এই রোবটগুলো বানিয়েছে এখন তাকে যদি আমরা ধরতে পারি তাহলে তার কাছ থেকে রিমোটগুলো নিয়ে রোবটকে আমরাই কন্ট্রোল করতে পারবো। মানে রোবট কিভাবে কাজ করে সেটা সম্পর্কেও তাদের ধারণা ছিল না। এভাবেই ইন্টারনেট ঘাটাঘাটি করার পর তারা জানতে পারে ডিওন উইলসন নামের এক ব্যক্তি এই রোবটগুলোকে তৈরি করেছে। তাই এবার তারা তাকে কিডন্যাপ করার প্রিপারেশন নেয়। ওদিকে উইলসন তার নতুন এআই প্রোগ্রাম ডেভেলপ করায় ব্যস্ত ছিল। রাত দিন এক করে কাজ করতে করতে অবশেষে সে একটা প্রোগ্রাম বানিয়ে ফেলে। সে এমন এক এআই তৈরি করে ফেলে যার সাহায্যে একটা রোবট পুরোপুরি মানুষের মতোই চিন্তা করতে পারবে এবং মানুষ যেভাবে কাজ করে সেভাবেই সবকিছু করতে পারবে। কিন্তু সবার আগে তাকে কোনো রোবটের ভিতরে এই প্রোগ্রামটা ইনস্টল করে একটা টেস্ট করে দেখতে হবে। ঠিক তখনই তার মনে পড়ে যায় সেই রোবটের কথা যাকে কিছুক্ষণ আগে ওয়ার্কশপে নিয়ে আসা হয়েছিল। এখানে রোবট 22কে উদ্ধার করে নিয়ে আসার পর ডিওনকে ওয়ার্কশপে ডাকা হয়। সে রোবটের অবস্থা দেখে জানিয়ে দিয়েছিল যে এই রোবটকে এখন আর রিপেয়ার করা সম্ভব নয়, বরং তার চাইতে এর পার্টসগুলো রিসাইকেল করা ভালো। এখন এই রোবটের কথা মাথায় আসা মাত্রই সে দ্রুত ওয়ার্কশপে ছুটে যায়। সেখানকার ইঞ্জিনিয়ারদের সে বলে দেয় যে তারা যেন ওই রোবটটাকে রেখে দেয়। তারপর সে কোম্পানির সিইও মিশেলের সাথে দেখা করে। এবার সে নিজের বানানো এআই এর কথা তাকে বলার পর সে তার কাছ থেকে ড্যামেজ রোবটটা ব্যবহারের অনুমতি চায়, কিন্তু মিশেল তাকে না করে দিয়ে জানায় যে তারা কেবল অস্ত্র তৈরিতে ফোকাস থাকবে, কোনো এআই তৈরিতে নয়। তার উপর এই রোবট যদি তারা ডিওনকে দিয়ে দেয় তাহলে তারা ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবে না। এই সব শুনে ডিওন সেখান থেকে হতাশ হয়ে বেরিয়ে আসে। এদিকে সিইও মিশেলকে নিয়ে ভিনসেন্ট শহরের পুলিশ কমিশনারের সাথে একটা মিটিং এর আয়োজন করে। সেখানে সে দ্য মুস নামক রোবটটি সম্পর্কে সবাইকে বিস্তারিত ব্রিফ করে, কিন্তু পুলিশ তার কথায় পাত্তাই দেয় না। তারা জানায় আপাতত রোবটিক কপগুলো নিয়ে তারা বেশ খুশি, যার ফলে এই বিশাল এবং কুৎসিত রোবট তাদের কোনো কাজে আসবে না, বরং এর মেনটেন্যান্স করতেও তাদের প্রচুর খরচ হবে। এই সব রিয়াকশন দেখে ভিনসেন্ট প্রচন্ড হতাশ হয়ে পড়ে। অন্যদিকে ডিওন মিশেলের কাছ থেকে পারমিশন না পেলেও সে চুপি ওয়ার্কশপে ঢুকে রোবটের পার্টসগুলো নিয়ে যায়। তারপর সেগুলোকে একটা ভ্যানে তুলে সে রওনা দেয়, কিন্তু রাস্তায় তার সামনে গাড়ি নিয়ে এসে দাঁড়ায় নিনজা এবং তার দলবল। তার কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে গাড়ির কাঁচ ভেঙে বাইরে বের করে আনে। এরপর ডিওনকে মেরে তারা অজ্ঞান করে দিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তারা তাকে নিজের ডেরায় নিয়ে তার জ্ঞান ফেরায়। ডিওন তাদেরকে দেখে বলে ওঠে যে তার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। তখন নিনজা আর ইউল্যান্ডি তাকে বলে যে তারা টাকার জন্য তাকে কিডন্যাপ করেনি, তারা কিডন্যাপ করেছে তার বানানো রোবটগুলোর রিমোটের জন্য। এটা শুনে ডিওন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে এই রোবটগুলোর কোনো অন অফ সুইচ নেই আর এগুলোকে রিমোট না সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা হয়। কিন্তু কে শোনে কার কথা? তাই নিনজা তাকে মেরে ফেলার জন্য রেডি হয়ে যায়। এই ফাঁকে ইউল্যান্ডি এবং তার আরেক সঙ্গী আমেরিকা বাইরে থেকে ভ্যানটাকে চেক করে সে চুরি করা রোবটের খোঁজ পায়। তারপর তারা ডিওনকে এই রোবটকে নিজের জন্য রিপ্রোগ্রাম করে দিতে বলে, মানে রীতিমতো তারা একজন রোবটিক গ্যাংস্টার বানাতে চায়। তখন ডিওন আর কোনো উপায় না পেয়ে তার নিজের এআই প্রোগ্রামের কথা বলে, কিন্তু এই প্রোগ্রাম ইনস্টল করার পর শুরুর দিকে রোবট কেবল বাচ্চা শিশুদের মতোই আচরণ করবে, কারণ এই প্রোগ্রাম মানুষের লাইফের মতো করে ডিজাইন করা। শুরুতে তাকে ভাষা, আচার আচরণ সবকিছু শেখাতে হবে, তারপর তাকে ইচ্ছে মতো ট্রেন করিয়ে যে কোনো কিছু বানানো সম্ভব। এখন নিনজা তার কথায় রাজি হলে সে রোবটটাকে প্রথমে অ্যাসেম্বল করে নেয় এবং তার ভিতরে সে এবার এআই প্রোগ্রামটা ইনস্টল করে ফেলে। তার কাছে গার্ড কি থাকায় সে সহজেই কাজটা করতে পেরেছিল। এরপর প্রোগ্রাম ইনস্টল হয়ে গেলে রোবটটা ফাইনালি জেগে ওঠে। তারপর হঠাৎ সেই রোবটটা বাচ্চা শিশুর মতন একদিকে লুকিয়ে পড়ে। একটা ছোট্ট বাচ্চা যেমন নতুন মানুষ দেখলে ভয় পায়, রোবটটাও ঠিক সেরকম আচরণ করতে থাকে। এখন রোবটের এই বিহেভিয়ার দেখে নিনজা আবারও খেপে যায়। তখন ইউল্যান্ডি তাকে দূরে সরিয়ে কিচেনে রেখে আসে। তারপর সে আর ডিওন মিলে রোবটটাকে ধীরে ধীরে শান্ত করে আর রোবটটাও ভয়ে ভয়ে তাদের কাছে আসতে থাকে।
ডিওন হাতের ঘড়ি এবং গাড়ি থেকে নিয়ে আসা একটা খেলনা দিয়ে রোবটটাকে বসে আনতে সক্ষম হয়। মানে এই রোবট একটা ছোট্ট বাচ্চার মতোই দারুণ কিউট আচরণ করছিল। ইউল্যান্ডি রোবটটাকে নিজের নাম বলে এবং সে ওই রোবটের নাম রাখে চ্যাপি। ডিওন তার নিজের নাম রোবটটাকে শিখিয়ে দেয়, কিন্তু নিনজা এসে আবারও ডিওনের উপরে চেঁচামেচি করতে থাকে, কারণ তার এখনই রোবটিক গ্যাংস্টার দরকার। তখন ডিওন তাকে কথা দেয় যে পরের দিন সে ফিরে এসে রোবটের ট্রেনিং প্রোগ্রাম শুরু করবে, তাতে খুব একটা সময় লাগবে না, কিন্তু যদি একবার সে সব কিছু শিখে ফেলে তাহলে তাকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। এবার সেই রাতে চ্যাপি নিনজার কাছেই থেকে যায়। পরের দিন সকালে উঠে সে একটা বাচ্চা শিশুর মতোই এদিক ওদিক হাঁটতে থাকে। আশেপাশের জিনিসগুলো সে খুব কিউরিয়াসিটি দিয়ে দেখতে শুরু করে। তবে এর মধ্যে নিনজা এসে তাকে শুটিং শেখানোর চেষ্টা করে। তবে এই অবস্থায় চ্যাপিকে পিস্তল চালানো শেখানো আর একটা বাচ্চাকে শেখানো একই কথা। নিনজা নিখুঁত টার্গেটে শুট করে অনেকগুলো বোতল ভেঙে ফেললেও চ্যাপি গুলির শব্দে প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু তবুও নিনজা তার হাতে পিস্তল ধরিয়ে দেয়। কিন্তু চ্যাপি এবার ভুল নিশানায় ফায়ার করে বসে, ফলে অধৈর্য হয়ে থাকা নিনজা আরো বেশি ক্ষেপে যায়। তবে ইউল্যান্ডি এসে তাকে বোঝায় যে এই রোবট এখনো বাচ্চা, তাকে আগে বেশ কিছু জিনিস শিখতে হবে। এইসব কথা শুনে নিনজা আরো বেশি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর ইউল্যান্ডি তাকে নিজের ছেলের মতন করে ওয়ার্ড শেখানো শুরু করে, তাতে সে বেশ কিছু শব্দও শিখে ফেলে। ইউল্যান্ডি নিজেকে তার মা হিসেবে কল্পনা করতে থাকে এবং চ্যাপিকেও সে মা ডাকতে শেখায়। অন্যদিকে আবার আমেরিকা তাকে গালাগালি করতে শেখায়, আর চ্যাপিও সেগুলো কপি করতে থাকে একটা বাচ্চার মতো। এদিকে ভিনসেন্ট তার রোবট মুসকে চেক করার জন্য অফিস থেকে গার্ডকে আনতে যায়, কিন্তু সেখানে সে গার্ড কি দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর সে কম্পিউটারে গার্ড কিটা কোথায় রয়েছে সেটা ট্রেস করে জানতে পারে যে এই কিটা এখন রয়েছে ডিওনের কাছে। এই সময়টায় ডিওন তার অফিসে বসে কিছু রিসার্চ করছিল। একটা বাচ্চাকে কিভাবে ছোট থেকে শেখানো হয় সেই ব্যাপারে সে রিসার্চ করে যাচ্ছিল। ঠিক তখনই ভিনসেন্ট তার কাছে এসে গার্ড কি চায়, কিন্তু ডিওন তাকে সরাসরি না করে দেয়। এবার ভিনসেন্ট খেপে গিয়ে টেবিলে তার মাথা চেপে ধরে, তারপর সোজা পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়ে বলে যে তোর পিচ্চি রোবটগুলো এমনিতেই আমার মাথা খেয়ে দিয়েছে, তাই এখন যদি তুই এই গার্ডকে আমাকে না দিস তাহলে তোকেও আমি উপরে পাঠিয়ে দেব। কিন্তু তবুও ডিওন তাকে কি দেয় না, আর দেবে বা কি করে, সেই গার্ড কিটা তো চ্যাপির ভিতরে। এখন ভিনসেন্ট তার পিস্তলের ট্রিগার টেনে দিলেও পিস্তল থেকে গুলি বের হয় না। তারপর সে এমন ভাব নেয় যে সে ডিওনের সাথে প্র্যাঙ্ক করছিল। তখন ডিওন অফিস ছেড়ে নিনজার আস্তানার দিকে রওনা হয়, তবে ভিনসেন্টও তার পিছু নিয়ে তাকে ফলো করতে থাকে। যখন ডিওন সেখানে পৌঁছায় তখন তাকে আসতে দেখে ইংল্যান্ড আর আমেরিকা পুরো অবাক হয়ে যায়, কারণ তারা ভেবেছিল যে নিজের প্রাণ ভয়ে সে আর কখনো এখানে আসবে না, কারণ নিনজা এসে তাকে দেখলেই ভীষণ ক্ষেপে যাবে। তবুও ডিওন তার ক্রিয়েশন চ্যাপিকে ছেড়ে যেতে চায়নি। এদিকে চ্যাপির মুখে গালাগালিজ শুনে সে বুঝতে পারে যে আমেরিকার কাছ থেকে সেই সবগুলো শিখেছে। তখন সে আমেরিকাকে দূরে যেতে বলে, কিন্তু আমেরিকা তাতে আবার রেগে গেলে ইংল্যান্ডই তাকে শান্ত করে। এরপর ডিওন শুরু করে চ্যাপির ট্রেনিং প্রসেস। প্রথমে সে তাকে প্রমিস করায় যে সে যেন কখনো কোনো ক্রাইমের সাথে জড়িত না হয়। এরপর সে ধীরে ধীরে চ্যাপিকে বিভিন্ন জিনিস শেখাতে থাকে। এভাবে শেখাতে শেখাতে চ্যাপি ছবি আঁকা সম্পর্কে জানতে পারে। তখন কৌতূহলী এক বাচ্চার মতোই সে ছবি আঁকতে চায়, আর ডিওনও তাকে ক্যানভাস এনে দিলে সে ছবি আঁকতে শুরু করে। এদিকে ভিনসেন্ট কিন্তু তাকে ফলো করতে করতে ওই বাড়ি পর্যন্ত চলে এসেছিল, তাই সে দূর থেকে দেখতে পায় যে ডিওন একটা রোবটের সাথে কথা বলছে। এখানে রোবটের গায়ে থাকা গার্ড কিটাও সে দেখতে পায়, যার ফলে সে বুঝতে পায় যে ডিওন এখানে কোনো একটা কাজ করছে। তারপর সে সেখান থেকে চলে যায়। ভিনসেন্ট যাওয়ার সময় সেখানে এসে হাজির হয় নিনজা। সে ফিরে এসে চ্যাপিকে পেন্টিং আঁকতে দেখে তার মাথায় যেন আগুন জ্বলতে শুরু করে, তাই সাথে সাথে সে ডিওনকে মারতে শুরু করে। তাকে সে গুলি করে মারতে গেলেও ইংল্যান্ডে বাধা দেওয়ার কারণে মিসফায়ার হয়। তখন ডিওন সেখান থেকে কোনো মতে নিজের প্রাণ নিয়ে বেঁচে ফেরে। তবে পালানোর সময় সে চ্যাপিকে বলে যায় যে সে যেন নিনজার কথায় কোনো কিছু করে না বসে, কিন্তু বাচ্চা শিশুর মতো তাকিয়ে থাকা ছাড়া চ্যাপির আর কোনো কিছুই করার ছিল না। এদিকে ইউল্যান্ডি নিনজাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে হাইস্টের জন্য মরিয়া ছিল, কেননা তা না হলে খুব শীঘ্রই তাকে হিপোর হাতে প্রাণ হারাতে হবে। তাই চ্যাপিকে যে করেই হোক তার কাজে লাগাতেই হবে। এভাবে ইউল্যান্ডিকে কোনোভাবে ম্যানেজ করে সে চ্যাপিকে রিয়েল ওয়ার্ল্ড দেখানোর নাম করে গাড়িতে তুলে নেয়, কিন্তু তার মাথায় ছিল অন্য আইডিয়া। গাড়ি ড্রাইভ করে কিছু দূর গিয়ে সে চ্যাপিকে একটা জায়গায় নামিয়ে দেয়। এই জায়গাটা ছিল শহরের সব ক্রিমিনাল এবং নেশাগ্রস্তদের আড্ডাখানা। মূলত সে চ্যাপিকে ভায়োলেন্স শিক্ষা দিতে চেয়েছিল, তাই সে তাকে এমন একটা ডেঞ্জারাস জায়গায় ছেড়ে চলে যায়। এভাবেই নিনজা চলে যাওয়ার সময় চ্যাপি বাচ্চা শিশুর মতোই গাড়িতে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু তারা সবাই তাকে ফেলে চলে যায়।
এভাবে আশেপাশে বসে থাকা বখাটেরা প্রথমে চ্যাপিকে দেখে পুলিশ ভাবতে শুরু করে, কিন্তু তার শিশুর মতন আচরণ দেখতে পেয়ে এবার তারা তাকে বুলিং করতে থাকে। কেউ তার গায়ে ঢিল ছুটতে থাকে, আবার কেউ তাকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। তবে এই সব কিছুতে চ্যাপি কোনো ধরনের ডিফেন্স করতে পারে না, কারণ মারামারি কি জিনিস সেটা তো সে শেখেনি। যার ফলে বাচ্চা শিশুর মতন সে মার খেতে খেতে ভাবতে থাকে যে এই লোকগুলো তার সাথে এমন করছে কেন। এখানে চ্যাপি একটা রোবোটিক ক্যারেক্টার হলেও তার এই অবস্থা দেখে তোমার খারাপ লাগতে বাধ্য। শেষমেশ ওই লোকগুলোর মধ্যে একজন তার গায়ে আগুনও ধরিয়ে দেয়। চ্যাপি কোনোভাবে শরীরের ড্যামেজ নিয়ে সেখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে পালাতে শুরু করে। এভাবে কিছু দূর পালিয়ে আসার পর সে একটা রেল লাইনের ধারে বসে পড়ে। ঠিক তখনই তার পাশে একটা কুকুর এসে দাঁড়ালে চ্যাপিও মানুষের মতোই তার মাথায় হাত বোলাতে থাকে। এদিকে ভিনসেন্টও তার রোবটের জন্য গার্ড কি পেতে মরিয়া ছিল, তাই চ্যাপি ট্রেস করতে করতে তার কাছে এসে পড়ে। এখন চ্যাপির উপরে হামলা করার জন্য সে নিজের সাথে আরো দুজন লোককেও নিয়ে এসেছিল। এরপর তাকে খুঁজে বের করার পর সে ম্যাগনেটিক লেজার দিয়ে তাকে অজ্ঞান করে দেয়, অর্থাৎ টেম্পোরারি ভাবে চ্যাপিকে শাটডাউন করে দেওয়া হয়। এরপর তারা তাকে ভ্যানে তুলে তার গায়ে লাগানো গার্ডকিটি খুলে নিয়ে যায়, কিন্তু চ্যাপি তখন জেগে উঠে ছটফট করতে থাকে। সে যেন এক রিয়েল মানুষের মতোই পেইন ফিল করছিল। ভিনসেন্ট তাকে শিক্ষা দেওয়ার জন্য একটা অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে তার একটা হাত কেটে ফেলে, কিন্তু এত কিছুর পরেও ভিনসেন্ট ক্ষান্ত হয় না। সে চ্যাপিকে একেবারে শেষ করে দেওয়ার জন্য রেডি হয়ে পড়ে, কিন্তু চ্যাপি নিজেকে বাঁচানোর একটা ডেসপারেট চেষ্টা হিসেবে তাদেরকে ঝেড়ে ফেলে দিলে ভ্যান থেকে লাফিয়ে পড়ে বেঁচে যায়। তারপর সে দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। এদিকে নিনজার আস্তানায় সে ফিরে আসার পর তাকে দেখে ইউল্যান্ডের বুক কেঁপে ওঠে, কারণ চ্যাপিকে সে নিজের বাচ্চার মতোই দেখাশোনা করছিল। তার এই অবস্থার জন্য সে নিনজার উপরে ভীষণ চেঁচামেচি করতে থাকে। এছাড়াও তার কাটা হাতটাকে ফিক্স করার জন্য ভাগ্যবশত ডিওনের আনা সেই বক্সে একটা স্পেয়ার হাত ছিল, তাই দেখে আমেরিকা সেই হাতটাকে এনে চ্যাপির শরীরে লাগিয়ে দেয়। ফলে চ্যাপি আবারও তার আগের রূপ ফিরে পায়। এবার সে ইংল্যান্ডিকে জানায় যে একদল লোক তাকে মারধর করার পর ভ্যানে করে আরেকজন এসে তার হাত কেটে নিয়েছিল, অর্থাৎ এইখানে সে ভিনসেন্টের কথাই বলে যাচ্ছে। তারপর ইংল্যান্ডি তাকে শান্ত করে ডিওনের আনা গল্পের বই পড়িয়ে তাকে গল্প শোনাতে থাকে। এখানে ইউল্যান্ডি তাকে মায়ের মতোই যত্ন নিতে থাকে, আর চ্যাপিও তাকে ডাকে মা বলে। পরের দিন সকালে চ্যাপি নিনজাকে দেখতে পেয়ে ভয়ে লুকিয়ে পড়ে, কারণ তার জন্যই তার আজ এই অবস্থা। কিন্তু নিনজা তার ভুলের জন্য ক্ষমা চেয়ে আবারও তাকে বসে আনতে সক্ষম হয়। তারপর সে তাকে একজন গ্যাংস্টার বানানোর লোভ দেখায়। সে চ্যাপিকে তাদের হাইস্টে সাহায্য করার জন্য রাজি করাতে চায়, কিন্তু চ্যাপি বলে যে সে তার ক্রিয়েটর অর্থাৎ ডিওনকে প্রমিস করেছে যে সে কখনোই কোনো ক্রাইমের সাথে জড়িত হবে না। তখন নিনজা ক্রাইমের সংজ্ঞাটাকে একটু টুইস্ট করে দিয়ে বলে যে তারা যা করবে তা ক্রাইম না, বরং সেগুলো কুল গ্যাংদের একটা ভালো কাজ। এছাড়াও সে জানায় যে তারা আমাদের টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে, আর এখন আমাদের গিয়ে সেই টাকাগুলো উদ্ধার করতে হবে। এখন এই সব কথা চ্যাপি বাচ্চা মাইন্ডে থাকার কারণে বিশ্বাস করে নেয়, যার ফলে সে তাদের বশে চলে আসে। এভাবেই ধীরে ধীরে নিনজা আর আমেরিকা তাকে ছুরি চালানো থেকে শুরু করে নানা ধরনের ফাইটিং টেকনিক শেখাতে থাকে, আর চ্যাপিও খুব দ্রুত সেগুলো শিখে নেয়। এবার তার গলায় তারা গ্যাংস্টার ভাইবের চেন পরিয়ে দেয়। নিনজা নিজেকে তার বাবা হিসেবে পরিচিত করায়, আর চ্যাপিও তাকে বাবা ডাকতে শুরু করে। এভাবেই নিনজা হয়ে ওঠে ধীরে ধীরে এক মহা গ্যাংস্টার। এবার নিনজা তাকে বলে যে কিছু লোক তার বেশ কিছু গাড়ি চুরি করে নিয়েছে, তাই এবার তাদেরকে সেগুলো উদ্ধার করার জন্য যেতে হবে। কিন্তু আসলে তারা হাইস্টের জন্য গাড়ি জোগাড় করার প্ল্যান করেছিল। চ্যাপিও তাদের কথায় ম্যানিপুলেট হয়ে গাড়ি উদ্ধার করতে বেরিয়ে পড়ে। প্রথমে তারা তার হাতে একটা পিস্তল তুলে দেয়। এরপর নিনজা তাকে বলে যে তোমাকে কাউকে শুট করার প্রয়োজন নেই, তুমি শুধু বাবার গাড়ি যারা চুরি করেছে তাদের একটু ভয় দেখিয়ে গাড়িগুলো নিয়ে আসবে। এই কথা শুনে চ্যাপি তার কথা মতো একটা গাড়ির সামনে সেটাকে ভাঙচুর করতে থাকে। মানে নিজের বাবার গাড়ি চুরি করার জন্য লোকটার প্রতি তার ভীষণ রাগ হচ্ছিল। এরপর সে লোকটাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু নিনজা তাকে বলে যে তার গাড়িগুলোকে ফ্রেশ অবস্থায় আনতে হবে, নাহলে ড্যাডি তার হাইস্টে গাড়ি ইউজ করবে কিভাবে। তখন চ্যাপিও তার কথা মতো বেশ কয়েকটা গাড়ি ছিনতাই করে দেয়। তারপর নিনজা আর আমেরিকা তাকে নিয়ে কিং নামের একটা লোকের কাছে কিছু এক্সপ্লোসিভ কিনতে যায়। চ্যাপিকে বাইরে রেখে তারা ভিতরে ঢুকলে সে তার সামনে একটা রোবটের ডেড বডি দেখে। হয়তো গ্যাংস্টারদের সাথে ফাইট করতে গিয়ে ওই রোবটটা ভীষণভাবে ড্যামেজ হয়ে গিয়েছিল। তখন নিনজা ফিরে এসে তাকে ম্যানিপুলেট করার ভালো একটা সুযোগ পেয়ে যায়। চ্যাপির বুকে লাগানো ব্যাটারি তখন লো ব্যাটারি দেখাচ্ছিল, তাই সে নিনজাকে বলে যে তার শরীরে নতুন ব্যাটারি লাগানো সম্ভব নয়, কারণ এটা তার শরীরের সাথে ফিক্স করা থাকে। তাই যদি সে মারা যেতে না চায় তাহলে তাকে নতুন বডি লাগাতেই হবে।
আর সেটার জন্য দরকার হবে প্রচুর টাকা, তাই এই হাইস্টে তাকে যোগ দিতেই হবে। এই সব কথা শোনার পর চ্যাপিও তাতে রাজি হয়ে যায়, কারণ সে এখন আর মরতে চাইছিল না। এদিকে ডিওন আবারও নিনজার মুখোমুখি হওয়ার জন্য একটা পিস্তল কিনে তার আস্তানায় আসে। এবার যখন চ্যাপিকে নিয়ে তারা ফিরে আসে তখন ডিওনও তার সাথে কথা বলতে যায়, কিন্তু চ্যাপি তাকে ইগনোর করতে থাকে, কারণ নিনজা তাকে বুঝিয়েছিল যে ডিওন তাকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়ার জন্য এভাবে বানিয়েছে। এভাবেই কয়েকবার ইগনোর করার পর ডিওন তার কাছে আসল কারণটা জিজ্ঞেস করে। তখন চ্যাপি তাকে বলে যে সে তাকে ঘৃণা করে, তার মধ্যে সে এমনভাবে ব্যাটারি ফিট করেছে যে চার্জ শেষ হয়ে গেলে সে মারা যায়। তখন ডিওন তাকে বলে যে সে জানতো না চ্যাপি এত দূর পর্যন্ত আসবে, তাই সে শুরুতে এটা চিন্তা করেনি। এদিকে ভিনসেন্ট এই সময়টায় টেট্রাভেল অফিসে ঢুকে কম্পিউটার লগ ইন করে। তারপর সে কিগার্ড ব্যবহার করে সমস্ত রোবটের অ্যাক্সেস নিয়ে নিতে শুরু করে। এরপর সে সার্ভারে একটা ভাইরাস আপলোড করে দেয়। এই ভাইরাসটি প্রতিটা রোবটের সিপিইউতে আক্রমণ করে তাদের ডিসেবল করে দিতে থাকে, ফলে অপারেশনে থাকা সকল রোবট একে একে ডিসেবল হতে শুরু করে। এভাবে রোবট কপদের নিস্তেজ হতে দেখে ক্রিমিনালরা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে যায়। তারা এতদিন ধরে এই রোবটগুলোর জন্য ভালোমতো ক্রাইম করতে পারেনি, তাই একযোগে সবাই বেরিয়ে এসে পুরো শহরে এক এলাহি কাণ্ড বাঁধিয়ে দেয়। সমস্ত সিটি একের পর এক ডাকাতি, ছিনতাই, ভাঙচুর এবং খুনোখুনি হতে থাকে। দেখতে দেখতে সবগুলো রোবট অফলাইন হয়ে যায়। এদিকে নিনজার আস্তানায় থাকা চ্যাপিও এদের সাথে ডিসেবল হয়ে পড়ে। তখন ডিওন তাকে রিভাইভ করার জন্য ওয়ার্কশপে নিয়ে যেতে চায়, কিন্তু নিনজা তাকে বাধা দিতে চাইলে তাকে পিস্তল দেখিয়ে সে চ্যাপিকে নিয়ে ভ্যানে উঠে পড়ে। তারপর তাকে নিয়ে সে সরাসরি ওয়ার্কশপে চলে আসে। তবে সেখানে আগে থেকেই ভিনসেন্ট বসা ছিল, যার ফলে কারো উপস্থিতি টের পেয়ে সে এক কোণে লুকিয়ে পড়ে। তখন ডিওন ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ চেষ্টার পর চ্যাপি সিপিইউর পাওয়ার ফিরিয়ে আনতে সক্ষম হয়। এরপর আশেপাশের জিনিসগুলো দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেখানে রাখা ছিল তারই মতো দেখতে কিন্তু অনেক বড় সাইজের দ্য মুস। সেখানকার একটা টেবিলে থাকা একটা হেলমেট দেখে চ্যাপি সেটার ব্যাপারেও জানতে চায়। তখন ডিওন জানায় এই হেলমেটগুলো সেসব মানুষের জন্য যারা রোবটকে কন্ট্রোল করে। এগুলোকে বলা হয় নিউরাল হেলমেট। রোবটদের চ্যাপির মতো ব্রেন নেই, তাই মানুষের ব্রেনই তাদের ব্রেন। অর্থাৎ এই হেলমেটগুলো রোবটকে মানুষের মাইন্ড রিড করতে সাহায্য করে। তখন চ্যাপি বলে তার মৃত্যু ঠেকানোর জন্য তাকে কোনো একটা উপায় বের করতে হবে। তখন ডিওন তাকে বলে যে যদি তাকে বাঁচিয়ে রাখতে হয় তাহলে তার কনসাসনেসকে অন্য কোথাও ট্রান্সফার করতে হবে, কিন্তু এর উপায় তার জানা নেই। তখন চ্যাপি বলে এই উপায় সে নিজেই খুঁজে নেবে। এই নিউরাল হেলমেটগুলো তার কাজে আসতে পারে। তার ড্যাডি অর্থাৎ নিনজা তার জন্য নতুন বডি খুঁজে আনার আগেই তাকে অন্য কোথাও নিজের চেতনা কপি করে নিতে হবে। এবার তার মধ্যে থাকা রোবোটিক চেতনা আসলে মানুষের মস্তিষ্কের চেতনার মতোই। এই কথা বলেই সে ডিওনের বাধা সত্ত্বেও নিউরাল হেলমেট নিয়ে পালিয়ে যায়। তারপর সে নিনজার আস্তানায় ফিরে আসলে ইউল্যান্ডি তার হাতে হেলমেট দেখে তাকে জিজ্ঞেস করে যে এটা কি। তখন চ্যাপি তাকে একটা ল্যাপটপ নিয়ে নিজের কনসাসনেস অর্থাৎ চেতনাকে ল্যাপটপের মেমোরিতে ট্রান্সফার করার উপায় খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ ট্রাই করার পর সে সফলভাবে প্রোগ্রামিং করে নিজের রোবোটিক ব্রেনের একটা কপি ল্যাপটপের ভিতরে কপি করতে সক্ষম হয়। অর্থাৎ চ্যাপি এখন তার শরীরের সাথে সাথে সে ল্যাপটপের ভিতরে অবস্থান করছিল। এখন যদি তার এই রোবোটিক শরীরের পাওয়ার হারিয়ে ফেলে তাহলে অন্য কোনো বডিতে তাকে ট্রান্সফার করা যাবে। আর ঠিক এরই ফায়দা তোলে নিনজা। সে এসে চ্যাপিকে আবারও নতুন একটা বডির লোভ দেখায়। চ্যাপির মনে হতে থাকে যে তার জন্য নতুন রোবোটিক বডি জোগাড় করার একমাত্র উপায় হলো হাইস্টে অংশ নেওয়া। তারপর সে নিনজা, ইউল্যান্ডি আর আমেরিকার সাথে হাইস্টের জন্য রেডি হয়। এরপর তারা তিনজনই একটা টাকা ভর্তি ভ্যানের উপরে হামলা করে বসে। এখানে সেই টাকাগুলো মূলত একটা ব্যাংকে নিয়ে যাওয়া হচ্ছিল। চ্যাপি খুব সহজেই গাড়ি থেকে গার্ডদেরকে ছুঁড়ে ফেলে দেয়। নিনজা আর তার গ্যাং তাদের উপরে গুলি চালাতে চালাতে টাকা লুট করতে শুরু করে। এভাবেই হাইস্ট শেষে নিনজা চ্যাপিকে গাড়ি তুলতে বললেও এক আহত গার্ডকে দেখে চ্যাপির মায়া হয়, কারণ সে নিজের অজান্তেই এই লোকগুলোকে হার্ট করে ফেললেও তার ভিতরে তখনও ইমোশন ছিল। তাই সে আহত গার্ডের শরীর থেকে ছুরির অংশটা খুলে নিয়ে তাকে বাঁচতে সাহায্য করে। তারপর সে নিনজাদের সাথে গাড়িতে উঠে পালিয়ে যায়। এদিকে শহর জুড়ে সব রোবোটিক পুলিশ ডিসেবল হয়ে যাওয়ার পর পুলিশ এসে টেট্রাভেল অফিসে হাজির হয়। এর কারণে ভিনসেন্ট তার ভাইরাসটা ইরেজ করার সুযোগ না পেয়ে সেটাকে রেখেই চলে আসতে বাধ্য হয়। অন্যদিকে কোম্পানির সিইও মিশেল ডিওনকে দ্রুত সমস্যাটা ফিগার আউট করতে বলে। এভাবে বেশ কিছুক্ষণ ঘাটাঘাটির পর ডিওন ভিনসেন্টের আপলোড করা ভাইরাসটা খুঁজে পায়। তারপর সে তার কাছে গিয়ে বলে তুমি যা করেছো তার ফল একদমই ভালো হবে না। এদিকে হঠাৎ টিভিতে নিনজা সে হাইস্টের ফুটেজ দেখানো হয়। এভাবে শহরবাসী যখন দেখে যে রোবট এবার ডাকাতিতেও সাহায্য করছে তখন সবাই ভীষণ প্যানিক হয়ে পড়ে।
ডিওন এই দৃশ্য দেখে চ্যাপিকে আনার জন্য বেরিয়ে গেলে ভিনসেন্ট এবার একটা সুযোগ পায়। সে এবার এই সুযোগ বুঝে মিশেলকে বোঝায় যে ডিওনের এআই এর কারণের জন্যই এমন হচ্ছে। তার বানানো প্রোগ্রামের কারণে রোবট ডাকাতিতেও অংশ নিচ্ছে, তাই এখন তার এই রোবটকে থামানোর একমাত্র উপায় হলো দ্য মুসকে অ্যাক্টিভ করা। ভিনসেন্ট ইতিমধ্যে একবার সে রিকোয়েস্ট করে ফেল হয়েছিল, কিন্তু এবার মিশেল তাকে অনুমতি দেয়, যার ফলে সাথে সাথেই ভিনসেন্ট সেই দানবীয় রোবট মুসকে চালু করে দেয়। মুহূর্তেই বিশাল আকৃতি সেই অদ্ভুত দেখতে রোবটটা উড়ে গিয়ে ওয়ার্কশপের বাইরে চলে আসে। অন্যদিকে নিনজা তার হাইস্ট শেষে চ্যাপিকে নিয়ে ফিরে আসার সময় চ্যাপি তাকে তার নতুন বডির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন নিনজা তার কাছে সত্যটা স্বীকার করতে বাধ্য হয়। সে জানায় এমন কোনো বডি আসলে কোথাও নেই, সে কেবল হাইস্টের জন্য তাকে ম্যানিপুলেট করেছে। এই কথা শুনেই চ্যাপি এবার প্রচন্ড রেগে যায়। সে বলতে থাকে, তোমরা মানুষটা এত খারাপ আর মিথ্যাবাদী কেন? তারপর সে রাগে নিনজার গলা চেপে ধরে। সেই অবস্থাতেই আমেরিকা গাড়ি ড্রাইভ করে তাদের আস্তানায় ফিরে আসে। অন্যদিকে চ্যাপি নিনজাকে তখন গাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে ডিওনও সেখানে এসে উপস্থিত হয়ে পড়ে। সে চ্যাপিকে বলে খুব দ্রুত তার জন্য একটা বড় বিপদ আসতে চলেছে। তখন চ্যাপি বলে, তাতে আমার কি, আমি তো এমনিতেও কিছুক্ষণ পর মরেই যাব। তখন নিনজা তাকে বারবার নিজের কাজের জন্য সরি বলতে থাকে, আর ডিওনও চ্যাপিকে বোঝায় যে এখন আপকামিং বিপদের জন্য তাদেরকে রেডি হতে হবে, কারণ তা মুস তাদেরকে মারার জন্য এগিয়ে আসছে। সে চ্যাপির হাতে একটা রাইফেল তুলে দিতে চায়, কিন্তু চ্যাপি সেটা নিতে চায় না। এদিকে তাদের সামনে হাজির হয় আর এক নতুন বিপদ। সেই গ্যাংস্টার হিপ্পো তার দলবল নিয়ে এসে বলেছে তার এখন আর টাকার দরকার নেই, এর বদলে তার এই রোবটটা চায়। এই কথা শুনে নিনজা তাকে জবাব না দিয়ে গুলি করতে শুরু করে। তখন হিপ্পো আর তার দলবলও গুলি চালাতে থাকে। এই অবস্থায় চ্যাপি প্রথমে তাদেরকে কোনোই হেল্প করে না, সবাই কাভার নিয়ে একের পর এক গুলি চালাতে থাকে। কিন্তু একটু পরেই তাদের সামনে এসে হাজির হয় দ্য মুস। টেট্রাভেলের ওয়ার্কশপে বসে নিউরাল হেলমেট পরে তাকে কন্ট্রোল করছিল স্বয়ং ভিনসেন্ট। ফলে তার কমান্ড অনুসারে মুস এসে তীব্র গোলাগুলি আর ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। সবাই তখন নিজেদের মধ্যে গোলাগুলি থামিয়ে এই রোবটের দিকে গুলি করতে থাকে, কিন্তু মুস তার হাতের চিমটার মতন অংশ দিয়ে নিনজার সামনেই আমেরিকার মাথা ধর থেকে আলাদা করে দেয়। ভিনসেন্ট তাদের সবাইকে শেষ করে দেওয়ার জন্য এলো পাথারে গুলি আর ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। তখন নিনজা খুব ডেসপারেট হয়ে মুসার দিকে ফায়ার করতে শুরু করে, তবে ভিনসেন্ট তার রোবটের সাহায্যে মারাত্মক এক বোমার বৃষ্টি ঘটায়। এই তীব্র বোমাবাজিতে হিপ্পোর প্রায় সকল লোকই উপরে পৌঁছে যায়। এবার চ্যাপি ইনল্যান্ডকে হার্ট হতে দেখে রাইফেল নিয়ে মুসের উপরে ঝাঁপিয়ে পড়ে। 50 ক্যালিবারের মারাত্মক ফায়ারিংয়ে সে মুসকে বেশ ভালোভাবেই ড্যামেজ করতে সক্ষম হয়। তারপর সে লাফ দিয়ে তার গায়ে একটা এক্সপ্লোসিভ সেট করে ফেলে, কিন্তু সেটা ট্রিগার টানার আগে ভিনসেন্ট মুরসকে দিয়ে ফায়ারিং করিয়ে চ্যাপির হাতের রিমোটটা ফেলে দেয়। তারপর সে আবারও গুলি করতে করতে ভিনসেন্টের আদেশ অনুসারে ডিওনের দিকে আগিয়ে যায়। তারপর সে সরাসরি তার দিকে ফায়ার করে বসে, তবে ডিওনও বেশ কয়েকটা গুলি খেয়ে মারাত্মক আহত হয়ে পড়ে। কিন্তু এত কিছুর মধ্যেও হিপ্পো নিনজার পিছু ছাড়েনি, তবে শেষ পর্যন্ত নিনজা তাকে শাবল দিয়ে মারতে মারতে উপরে পাঠিয়ে দেয়। তবে এখানে ডিওনের সাথে সে নিজেও পায়ে গুলি খেয়ে বসে পড়ে। প্রচন্ড আহত ডিওনকে বাঁচানোর কোনো উপায় না দেখে চ্যাপি নিউরাল হেলমেটের সাহায্যে তার কনসাসনেস কম্পিউটার ট্রান্সফার করতে চায়। এর জন্য সে ডিওনকে গাড়িতে তুলে দ্রুত চ্যাপির গোডাউনে রাখা নিউরো হেলমেটটা আনতে যায়, কিন্তু ভিনসেন্ট আগেই সেখানে মুরসকে পাঠিয়ে হেলমেটের উপরে গুলি করে সেটাকে ড্যামেজ করে ফেলে। এই অবস্থায় নিনজা চ্যাপি আর ইউল্যান্ডিকে ডিওনকে নিয়ে সরে যেতে বলে। তারপর সে একাই বিশাল মুরসের মুখোমুখি হয়, কিন্তু ভিনসেন্ট তাকে দেখে হাসতে থাকে, কারণ তার বিশাল রোবটের কাছে নিনজা একটা সামান্য খড়কুটো, যার ফলে তাকে সে গুলি করতেই গেলে হঠাৎ ইউল্যান্ডি মুসার উপরে ফায়ার করতে থাকে। তখন মুরস তার দিকে ঘুরে তার উপরে ফায়ার করে বসলে ইউল্যান্ডি সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে চ্যাপি দ্রুত তার কাছে এসে তাকে মা ডাকতে ডাকতে মানুষের মতনই কান্না করে দেয়। তারপর হঠাৎ তার হাতের কাছে সে এবার ওই রিমোটটা খুঁজে পায়, আর সেটাতে চাপ দিতে মুরসের গায়ে তার সেট করা এক্সপ্লোসিভ বাস্ট হয়ে সে পুরোপুরি ধ্বংস হয়ে পড়ে। এরপর ওয়ার্কশপের ভিতর থেকে ভিনসেন্ট তার রোবটের সব সিগন্যাল হারিয়ে বুঝতে পারে যে তার খেলা এখানেই শেষ, তাই সে চেয়ার ছেড়ে উঠে ফ্যাক্টরি থেকে সরে পড়তে শুরু করে। অন্যদিকে নিনজা ইউল্যান্ডিকে মৃত অবস্থায় পেয়ে তার জন্য চিৎকার করে কাঁদতে থাকে, কারণ সে তাকে প্রচন্ড ভালোবাসত। এদিকে চ্যাপি ডিওন আর ইনল্যান্ডের এই অবস্থার জন্য রেগে আগুন হয়ে যায়। সে ডিওনকে জিজ্ঞেস করে যে এইসবের পিছনে কে দায়ী,
তখন ডিওন তাকে ওয়ার্কশপে থাকা ভিনসেন্টের কথা জানায়। এবার চ্যাপি তাকে নিয়ে সেখানে যাওয়ার পরেই সে ভিনসেন্টকে দেখতে পায়, যার ফলে তাকে দেখা মাত্রই সে চিনে ফেলে এবং বলে ওঠে যে এই সেই লোক যে ভ্যানের ভিতরে আমার হাত কেটে নিয়েছিল। এবার ভিনসেন্ট তার পিস্তল বের করে চ্যাপির উপরে গুলি চালাতে চায়, কিন্তু চ্যাপি তার দিকে একটা লোহার টুকরা ছুড়ে দিলে সে প্রচন্ড আঘাত পায়। এবার সে তার পিছু তাড়া করতে করতে তাকে ধরে ফেলে। তারপর সে তাকে মারতে মারতে বলতে থাকে যে তুমি আমার দেখা সবচেয়ে খারাপ লোক। চ্যাপির এই আগুনের মতন রাগ দেখে ওয়ার্কশপ এবং অফিসের ভিতরে থাকা সব লোকেরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। এভাবেই তাদের সামনে সে ভিনসেন্টকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে। তারপর সে বলে ওঠে, যা, তোকে আমি মাফ করে দিলাম। এরপর সে ডিওনকে নিয়ে ওয়ার্কশপে ঢুকে সব লাইট অফ করে দেয়। এবার তার মাথায় সে ভিনসেন্টের নিউরাল হেলমেটটা পরিয়ে দিয়ে তার চেতনাকে ট্রান্সফার করতে যায়, কিন্তু ডিওন তাকে বলে যে এই ওয়ার্কশপে শুধু আর একটা রোবটই আছে, তাই চ্যাপির উচিত তার বডিতে ট্রান্সফার হয়ে নিজেকে বাঁচানো। কিন্তু চ্যাপি নিজের বদলে তার মেকারকে বাঁচানোরই সিদ্ধান্ত নেয়, যার কারণে সে ডিওনের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে ধীরে ধীরে সেই স্পেয়ার রোবটের মধ্যে তার চেতনাকে ট্রান্সফার করতে শুরু করে। আর এরই কিছুক্ষণের মধ্যে যখন ডিওন ফাইনালি মারা যায়, তখন ঠিক দেখা যায় যে ওই রোবটটা জীবিত হয়ে উঠেছে। আর এখানেই আমরা দেখতে পাই যে চ্যাপির আইডিয়াটা পুরোপুরি কাজ করেছে, অর্থাৎ ডিওন রীতিমতন এক রোবটের শরীরে ঢুকে গেছে। সে নিজেও নিজেকে রোবটের ভিতর ফিল করতে পেয়ে প্রচন্ড অবাক হয়ে যায়। অর্থাৎ এভাবে চাইলে একজন মানুষকে হাজার হাজার বছর ধরে বাঁচিয়ে রাখা সম্ভব, কিন্তু চ্যাপির তো ব্যাটারি ফুরিয়ে আসছে। এখন তার জন্য রোবটিক শরীর কোথায় পাওয়া যাবে? ঠিক তখনই হঠাৎ ডিওনের মনে পড়ে যায় যে ভিনসেন্টের ভাইরাসের কারণে সব রোবটের শরীর ডিসেবল হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তাদের বডি এখনো শহরের আনাচে কানাচে পড়ে আছে। ঠিক তখনই সে চ্যাপিকে তাদের কাছে থেকে সবচেয়ে কাছের রোবটটাকে খুঁজে বের করতে বলে। তখন সে নিজের মাথায় তার হেলমেট পরিয়ে তার চেতনাকে ট্রান্সফার করিয়ে দেয়। এদিকে পুলিশ ততক্ষণে গ্রাইন্ডার দিয়ে ওয়ার্কশপের দরজা প্রায় কেটেই ফেলেছিল। তারা দরজা ভেঙে ভিতরে ঢোকার আগে ডিওন সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার বাইরে বেরিয়ে আসার পর হঠাৎ সে একটা রোবটকে উঠে বসতে দেখে, আর তখনই সে বুঝতে পারে যে এই রোবটটাই হলো নতুন চ্যাপি। এভাবেই চ্যাপি তার নতুন জীবনে ফিরে যায়। অন্যদিকে নিনজা ইউল্যান্ডিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নেওয়ার সময় এক ফ্ল্যাশ ড্রাইভ খুঁজে পায়। এই ড্রাইভের মধ্যে ছিল ইউল্যান্ডির সব চেতনা। আসলে চ্যাপি যখন প্রথমবার নিউরাল হেলমেট ব্যবহার করেছিল, তখন সে প্রথমে ইউল্যান্ডিকে দিয়ে ট্রাই করিয়েছিল। তার মানে তার ব্রেনের একটা কপি সে আগে থেকেই তৈরি করে রেখেছিল। আর এখান থেকে সে বুঝতে পারছিল যে ডিওনকেও রোবটের শরীরে ট্রান্সফার করা সম্ভব। এভাবে ইউল্যান্ডিকে সমাধি করার পর তারা নতুন একটা ফিমেল রোবট বানাতে শুরু করে। তারপর রোবট বানানো শেষ হলে চ্যাপি তার শরীরে ইউল্যান্ডির চেতনা আপলোড করে দেয়, আর এভাবে সে ইউল্যান্ডিকেও আবারও ফিরে পায়। অন্যদিকে এই ঘটনার পর থেকে শহরের পুলিশ ডিপার্টমেন্ট রোবট ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে দেয়। তবে তাতে চ্যাপির কিছুই আসে যায় না, কারণ সে তার ড্যাড নিনজা, মাম্মি ইউল্যান্ডি আর মেকার ডিওনকে নিয়ে বেশ ভালোই দিন কাটাবে। আর ঠিক এমনই একটা সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো আশা করি মুভিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর মুভি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।